আজকে দ্বিতীয় চ্যাপ্টারের একদম শেষ একটা টপিক পড়াবো, যেই টপিকটার ভিডিও আসলে বানানো হয়নি, এবং এই ভিডিওটা বানানোর সাথে সাথে আমার এই চ্যাপ্টারের সকল বিষয়ে আলোচনা শেষ। এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে অপটিক্যাল ফাইবার। তোমরা জানো যে তারযুক্ত মাধ্যমের এইচএসসির আইসিটি বইয়ের যে তিনটা কেবলের কথা বলা আছে, একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। আজকে আমরা অপটিক্যাল ফাইবার নিয়ে আলোচনা করব। এবং অপটিক্যাল ফাইবার কেবল কিন্তু একটা যুগান্তকারী বিপ্লব এনেছে আমাদের যোগাযোগ খাতে। এবং তোমরা জানো যে আলোর গতিতে আজকে ডেটা আদান প্রদান হচ্ছে এই অপটিক্যাল ফাইবারের কারণে, এবং তোমরা জানো যে আলোর গতি কত ফাস্ট, কত তাড়াতাড়ি যায়। এই অপটিক্যাল ফাইবার কিন্তু তোমরা ছোটবেলায় মেলাতে কিনেছো সবাই। ছোটবেলার মেলাতে এক ধরনের ঝুড়ির মতো দেখবা, লাইট গুলো একদম দ্বার প্রান্তে গিয়ে থাকে, ফুলদানির মতো। এবং এই ছবিটা আমি তোমাদের পাশে দিয়ে দিচ্ছি, তাহলে এই ছবিটা দেখলে বুঝতে পারবা তোমরা সবাই এই খেলনাটা কিনেছো। এটা কিন্তু অ্যাকচুয়ালি অপটিক্যাল ফাইবার ছিল। এবং তাছাড়া অপটিক্যাল ফাইবার কিন্তু খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র সাইজের। যেমন আমাদের যে চুল আছে, এই চুলের কিন্তু একটা চুল কিন্তু তোমার ৮০,০০০ থেকে ১,০০,০০০ ন্যানোমিটার, কিন্তু একটা অপটিক্যাল ফাইবার তোমার ৮ মাইক্রোমিটার থেকে ১০০ মাইক্রোমিটারের মধ্যে হয়। তার মানে খুবই ছোট। মানে এটা এতটাই ছোট, অনেক সময় কল্পনা করাটা অনেক বেশি টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং এই অপটিক্যাল ফাইবার সম্বন্ধে আজকে আমি যাবতীয় সকল বিষয় আলোচনা করব। অপটিক্যাল ফাইবারের যে তিনটা অংশ আছে, কোর, ক্ল্যাডিং, জ্যাকেট, এটা নিয়ে আলোচনা করব। এবং অপটিক্যাল ফাইবারের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে যে তোমার কাজটা করে, সেই সায়েন্সটাও আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। তো অপটিক্যাল ফাইবারের কিছু ইতিহাস আছে, সেই ইতিহাসটা একটু অল্প করে বলতেছি। অপটিক্যাল ফাইবারের পূর্ণ অবধির প্রতিফলন আবিষ্কার করেছে হচ্ছে সুইস পদার্থবিদ ড্যানিয়েল কোলোডন ও ফরাসি পদার্থবিদ জেকোনেস বেবিনেট 1840 সালে। এই ধারণা নিয়ে 1920 সালে হেনরিক ল্যাম এবং মুনিক নামে তার এক ছাত্র টেলিভিশনের মধ্য দিয়ে, টেলিভিশনের মধ্যে যে ছবি, যে স্বচ্ছ কাচদণ্ডের মধ্য দিয়ে এই অপটিক্যাল ফাইবার পাঠাতে সে সমর্থ হয়। এইভাবে অপটিক্যাল ফাইবার আস্তে আস্তে ডেভেলপ করতে করতে পরবর্তীতে আমেরিকান একজন পদার্থবিদ ব্রায়ান ওব্রিয়ান সর্বপ্রথম ক্ল্যাডিং অপটিক্যাল ফাইবারে যুক্ত করতে সমর্থ হয়। তো এইভাবে আস্তে আস্তে অপটিক্যাল ফাইবার ডে বাই ডে ডেভেলপ হতে থাকে এবং আমাদের কমিউনিকেশনের সাথে যুক্ত হয়। তো আমরা আজকে অপটিক্যাল ফাইবারের সকল বিষয় নিয়ে এই ভিডিওটার মধ্যে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অপটিক্যাল ফাইবারের প্রথমেই যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের সংজ্ঞা। ফার্স্টে আমরা সংজ্ঞাটা দেখি। দেখো, হাজার হাজার কাচের তন্তু দিয়ে তৈরি যে কেবলের মাধ্যমে আলোর গতিতে যেটা আদান প্রদান করা হয় তাকে ফাইবার অপটিক কেবল বলে। পরীক্ষা যদি আসে অপটিক্যাল ফাইবার কাকে বলে, তাহলে তোমরা এই সংজ্ঞাটা লিখবা যে কাচের তন্তু দিয়ে তৈরি এক ধরনের কেবল, যে কেবলটা হচ্ছে আলোর গতিতে ডেটা আদান প্রদান করে। এবং এই যে নিচের যে ইতিহাসটা, সেটা আমরা শুরুর দিকে বলে ফেলছিলাম যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আবিষ্কার কে করছে, ড্যানিয়েল কোলোডন আর ফরাসি পদার্থবিদ জেকোনেস বেবিনেট 1840 সালে। দেন 1920 সালে তোমার হচ্ছে হেনরিক ল্যাম আর হচ্ছে মুনিক তার ছাত্র হচ্ছে টেলিভিশন ইমেজ বা ছবি স্বচ্ছ কাচদণ্ডের মধ্য দিয়ে পাঠাতে সমর্থ হয়। কিন্তু তাদের আবিষ্কৃত ইমেজ কোয়ালিটি খুব ভালো ছিল না। এতদিন পর্যন্ত যেভাবে ট্রান্সমিশন করা হতো তার সবই ছিল আনক্লাডিং। সেই কারণে বেশিরভাগ আলো চারদিকে ছড়িয়ে পড়ায় সিগন্যাল দুর্বল হতো। পরবর্তীতে আমেরিকান পদার্থবিদ ব্রায়ান ওব্রিয়ান সর্বপ্রথম ক্লাডিং অপটিক্যাল ফাইবার ব্যবহার সমর্থ হন। আমার ডে বাই ডে আমার অপটিক্যাল ফাইবারটা ডেভেলপড হয়েছে, যতটা প্রিসাইজ করা গেছে সেটা সায়েন্টিস্টরা ডে বাই ডে এটাকে ডেভেলপ করছে। এ কেবলের মধ্য দিয়ে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়। ফাইবার অপটিক কেবলে আলোক রশ্মি সাধারণত এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। আলোক রশ্মি যখন বেশি প্রতিসারাঙ্ক থেকে কম প্রতিসারাঙ্কের মাধ্যমে প্রবেশ করে তখন আপতিত আলোক রশ্মির কৌণিক দূরত্ব 90 ডিগ্রির চেয়ে বেশি হয়। আবার এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো প্রতিসরিত হয়ে বের হয়ে যাবার সময় একটি কৌণিক দূরত্ব অতিক্রম করে ক্রান্তি কোণ উৎপন্ন হয়। আপতিত আলোক রশ্মির কৌণিক দূরত্বর ক্রান্তি কোণের চেয়ে বেশি হয়, ফলে আলো ওই মাধ্যম দিয়ে প্রতিসরিত হয়ে বের না হতে পেরে
প্রতিফলিত হয়ে পুনরায় পূর্বের মাধ্যমে ফিরে আসে। আলোক রশ্মি যখন কাঁচ তন্তুর এক প্রান্ত দিয়ে প্রবেশ করে তখন তন্তুর ভিতরের পৃষ্ঠ বরাবর এর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, ঠিক যতক্ষণ না পর্যন্ত তা অপর প্রান্ত দিয়ে নির্গত হয়। এভাবে ফাইবারটি সম্পূর্ণ দৈর্ঘ্য অতিক্রম করে। তার মানে আমার আলোটা হচ্ছে একটা মাধ্যম দিয়ে যাবে। ধরো এটা যদি একটা নল হয়, ধরো আলোটা যদি আমি এভাবে পাস করি, সেটা হচ্ছে এইভাবে প্রতিফলন হয়ে হয়ে জিনিসটা নির্গত হবে। এবং দেখো তোমাদের এখানে তিনটা ছবি দিয়েছি। একটা ছবি হচ্ছে এই যে কোর ক্ল্যাডিং জ্যাকেটের যে তিনটা পার্ট, যেমন এটা হচ্ছে ক্ল্যাডিং, এটা হচ্ছে কোর, আর এই পার্টটা হচ্ছে জ্যাকেট। আর এই যে প্রান্তে যে তোমার লাইটটা থাকে এটা ওটা দেখাইলাম, আর হচ্ছে তিনটার মাইক্রন মিটারের যে হিসাব সেটা একটু দেখালাম কোর ক্ল্যাডিং জ্যাকেটের। এইবার আসো, ফাইবার অপটিক কেবলের মধ্য দিয়ে আলোক সিগন্যাল প্রবাহিত হয়। এখানে কোনো তড়িৎ সিগন্যাল প্রবাহিত হয় না, ফলে এর চারপাশ দিয়ে কোনো তড়িৎ চুম্বকীয় আবেশ তৈরি হয় না। তো এটা কিন্তু খুবই একটা প্লাস পয়েন্ট যে আমার চুম্বক এখানে কিছু করতে পারবে না। তাই মাধ্যম হিসেবে ফাইবার অপটিক কেবল তড়িৎ চুম্বক প্রভাব মুক্ত। এটা কিন্তু একটা প্রশ্ন আসে যে তড়িৎ চুম্বক প্রভাব মুক্ত কেন? হ্যাঁ, তো এটার ব্যাখ্যাটাও নিচে একটা প্রশ্নের মধ্যে আমি দিয়েছি। বর্তমানে যে সমস্ত ফাইবার অপটিক কেবল পাওয়া যায় সেগুলো ডেটা স্থানান্তরের হার 10 এমবিপিএস থেকে 10 জিবিপিএস পর্যন্ত। এই কেবলের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা 186 টেরাহার্টজ থেকে 370 টেরাহার্টজ। এই কেবলের কোনো প্রকার রিপিটার ছাড়াই 50 কিলোমিটার পর্যন্ত ডেটা পাঠানো যায়। ফাইবার অপটিক কেবল তিনটি অংশের সমন্বয়ে গঠিত। তিনটি অংশ হচ্ছে কোর, ক্ল্যাডিং, আর একটা হচ্ছে জ্যাকেট। আসলে এই তিনটা অংশ একটু দেখি। কোর হচ্ছে ফাইবার অপটিক কেবলের সবচেয়ে ভিতরের অংশ, যা কাঁচ বা প্লাস্টিকের তৈরি এক বা একাধিক আঁশের সমন্বয়ে গঠিত। কোরের প্রতিসরাঙ্ক ক্ল্যাডিং এর প্রতিসরাঙ্কের তুলনায় বেশি, ফলে কোরের মধ্য দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোর গতিতে ডেটা ট্রান্সফার হয়। আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি কোর করে থাকে। কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। এবার আসো তার চেয়ে একটু বেশি ব্যাসার্ধের যে অংশটা সেটা হচ্ছে ক্ল্যাডিং। কোরের ঠিক বাইরের স্তরটি হচ্ছে ক্ল্যাডিং। ক্ল্যাডিং এর ব্যাস 125 মাইক্রোমিটার। ক্ল্যাডিং কাঁচ বা প্লাস্টিকের তৈরি, যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত হয়ে পুনরায় কোরে ফেরত পাঠায়। ক্ল্যাডিং এর বহিস্থ বাফারের ব্যাস 250 মাইক্রোমিটার। এবার আসবে জ্যাকেট, যেটা হচ্ছে একবারে আউটার শেলে আছে, বাইরের একবারে অংশ, এটা আবরণ হিসেবে কাজ করে। এখন আসো ফাইবার অপটিক কেবলের প্রকারভেদ। যে গাঠনিক উপাদানের প্রতিসরাঙ্কের ভিত্তিতে ফাইবার অপটিক কেবল দুই প্রকার, একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার, আর একটা হচ্ছে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। তো স্টেপ ইন্ডেক্স ফাইবারটা দেখো, স্টেপ ইন্ডেক্স ফাইবারটা হচ্ছে যে স্টেপ ইন্ডেক্স ফাইবারের কোরের প্রতিসরাঙ্ক সর্বদা সমান থাকে, সেটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার। দেখো আমি প্রত্যেকটা আলাদা আলাদা যে প্রকারভেদগুলো আছে এগুলার তোমার ব্যাসার্ধ, তারপর হচ্ছে তোমার রিফ্রেকশন যে ইন্ডেক্সটা আছে সেটা, সে ইনপুট পালসটা কিরকম দিবে এবং আউটপুট পালসটা কেমন পাওয়া যাচ্ছে এবং তাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কিভাবে হবে, এই প্রত্যেকটা বিষয় আমি বিভিন্ন রেফারেন্স থেকে সংযুক্ত করেছি। এবার আসো গ্রেডেড ইন্ডেক্স ফাইবারটা দেখি। গ্রেডেড ইন্ডেক্স ফাইবার কোরের প্রতিসরাঙ্ক কেন্দ্রে সবচেয়ে বেশি, এর ব্যাসার্ধ বরাবর কমতে থাকে। গ্রেডেড ইন্ডেক্স ফাইবারটা দেখতে পাচ্ছ যে এটার প্যাটার্নটা কিরকম এবং এটার আউটপুটটা কিরকম। তো এগুলো হচ্ছে তোমাদের একদম হাই লেভেলের জিনিস, যা ইন্টারমিডিয়েটের সিলেবাসে এত বেশি হাই লেভেলের জিনিস সাধারণত দেয় না, উপরের অংশগুলো বেশি গুরুত্বপূর্ণ ছিল। তারপরও আমি এই আলোচনাগুলো করতেছি বিকজ তোমাদের সিলেবাসের মধ্যে এটা আছে। তাই কোরের ব্যাস অনুযায়ী গ্রেডেড ইন্ডেক্স ফাইবারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার আর একটা হচ্ছে মাল্টি মোড ফাইবার। সিঙ্গেল মোড ফাইবার হচ্ছে 8 মাইক্রোমিটার থেকে 12 মাইক্রোমিটার, ক্ল্যাডিং এর ব্যাস হচ্ছে 125 মাইক্রোমিটার, আর বাফারের ব্যাস হচ্ছে 250 মাইক্রোমিটার, আর জ্যাকেটের ব্যাস হচ্ছে 400 মাইক্রোমিটার। দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে কেবল ব্যবহার করা হয়। তো এখানে দেখো সিঙ্গেল মোড ফাইবার, দেখো একটা সিঙ্গেল একটা লাইন যাচ্ছে, তোমার হচ্ছে এখান থেকে হচ্ছে এখানে যাচ্ছে। আর মাল্টি মোডে হচ্ছে তোমার অনেকগুলো যাবে, যেমন হচ্ছে এই ফাইবারের কোরের ব্যাস হচ্ছে তোমার 10 মাইক্রোমিটার, আর একই সাথে একাধিক আলো সংকেত হচ্ছে এখানে প্রেরণ হবে এবং গন্তব্যে পৌঁছাবে। আগেরটাতে একটা
আলো হচ্ছে তোমার গন্তব্যে পৌঁছেছিল। এবার ফাইবার অপটিক কেবলের কমিউনিকেশন সিস্টেম নিয়ে কথা বলি। যে ফাইবার অপটিক কেবলের সমস্ত ডাটা আসলে কিভাবে পাস হয় প্রেরক থেকে প্রাপক পর্যন্ত, এখানে ডিজিটাল অ্যানালগ সিগন্যালের কি পরিবর্তন, সেটা কিভাবে লাইট সিগন্যালে কনভার্ট হয়ে আবার হচ্ছে তোমার আবার হচ্ছে প্রাপকে পৌঁছাচ্ছে। তো সেই বিষয়গুলো একটু দেখা, এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কিভাবে গ্রাহক যন্ত্রে যাচ্ছে। তো তোমার মেইনলি গ্রাহক যন্ত্রে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ফটো ডিটেক্টর আর একটা হচ্ছে প্রসেসিং ইউনিট। ফটো ডিটেক্টর কি করে? ফটো ডিটেক্টর হচ্ছে ফাইবার থেকে ডেটা উদ্ধার করে, আর প্রসেসিং ইউনিট কি করে কি ডেটাটাকে অ্যাম্প্লিফিকেশন, ফিল্টারেশন, ডিমোডুলেশনের মাধ্যমে ব্যবহারের কাছে পৌঁছায়। ফাইবার অপটিক কেবল তথ্য আদান প্রদানের ব্যবস্থা তিনটি অংশে বিভক্ত, একটা হচ্ছে আলোক উৎস, একটা হচ্ছে প্রেরক মাধ্যম, একটা হচ্ছে ডিটেক্টর বা শনাক্তকারী। এবার আসো, এখানে আলোর একটি পালস বা স্পন্দন হচ্ছে একটা বিট, আলোর অনুপস্থিতি মানে হচ্ছে 0 বিট বোঝায়। তো আমার তো এখানে 0 আর 1 এর ব্যাপারটা লাগবে। এখানে হচ্ছে আলোর যে স্পন্দন সেটা 1, আর না থাকলে হচ্ছে অনুপস্থিত থাকলে হচ্ছে 0। তো দেখো এখানে আমার একটা ইনপুট ডেটা, সেটা হচ্ছে ট্রান্সমিটার সার্কিটারি দিয়ে লাইট সোর্স হয়ে এটা অপটিক্যাল ফাইবার দিয়ে গেল, কারণ তোমরা জানো অপটিক্যাল ফাইবার হচ্ছে লাইট সোর্সের মাধ্যমে যাবে, আর এই যে লাইট সোর্সের মাধ্যমে পার্টটাতে গেল এই জায়গাটাই ওয়ে মোর ফাস্টার। দেন আবার ডিটেক্টরের মাধ্যমে রিসিভার সার্কিটারি দিয়ে আউটপুট সিগন্যালে যাচ্ছে, কারণ আমার তো ডিজিটাল ইলেকট্রনিক্স আসলে জিনিসটা চলতেছে। আলটিমেটলি আমার সিগন্যাল প্রসেসিংটা কিন্তু এরকম শেপের লাগবে, যে আমার 0 1 0 1 এর যে সিগন্যালটা। তো মাঝখান দিয়ে এই লাইট যে ওয়েটা, যে লাইট সোর্সটা, সেটাই হচ্ছে আমার এই কমিউনিকেশনটাকে ফাস্ট করতেছে। আদারওয়াইজ যখনই আমার আবার গ্রাহক যন্ত্রে যাচ্ছে সেভাবে কিন্তু আবার ডিজিটালে কনভার্ট হয়ে নিচ্ছে। তো এইটা হচ্ছে তার অপটিক্যাল ফাইবারের ইনপুট থেকে একদম আউটপুট পর্যন্ত প্রসেসিংটা। এটা আমি একটু পয়েন্ট আকারে এখানে একটু লিখছি, যে আলোক উৎস হচ্ছে এটি একটি বৈদ্যুতিক সংকেতকে গ্রহণ করে আলোক স্পন্দনে রূপান্তর করে, আর প্রেরক মাধ্যমটা হচ্ছে, প্রেরক মাধ্যম হচ্ছে এটি অত্যন্ত সূক্ষ্ম কাচের তন্তু যার মাধ্যমে আলোক রশ্মি পাঠানো হয়। আর ডিটেক্টর শনাক্তকারী হচ্ছে আলোক রশ্মি যখন ডিটেক্টরের উপর পড়ে তখন এটি আলোক রশ্মির বিপরীতে একটি বিদ্যুতের সংকেত তৈরি করে, একটি আলোক উৎসকে একটি অপটিক্যাল ফাইবারের এক প্রান্তে এবং একটি ডিটেক্টরকে অন্য প্রান্তে যোগ করা হলে একটি একমুখী তথ্য আদান প্রদান করা যায়, যা একটি বিদ্যুৎ সংকেতকে গ্রহণ করে আলোর স্পন্দনে রূপান্তর করে পাঠিয়ে দেয়, এবং অপর প্রান্ত তা আবার বিদ্যুৎ সংকেতে পরিণত করে। তার মানে বোঝা যাচ্ছে যে তোমার লাইট সোর্সটা আবার ইলেকট্রিক সোর্স, আর ইলেকট্রিক সোর্সটা আবার লাইট সোর্স, এই যে ট্রান্সফরমেশনটা এটা হওয়ার মাধ্যমে হচ্ছে প্রেরক থেকে প্রাপকে সংকেতটা যায়। এই হচ্ছে অপটিক্যাল ফাইবারের বর্ণনা। এবার অপটিক্যাল ফাইবারের দু একটা কোশ্চেন আছে, যে প্রশ্নগুলো আসলে সচরাচর অনুধাবনে চলে আসে, সেগুলো নিয়ে একটু কথা বলি, তারপরে হচ্ছে আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে। যেটা পরিবহনে অপটিক্যাল ফাইবার কেবল নিরাপদ কেন, এই প্রশ্নটা অনেক সময় আসে, বা যে তড়িৎ চুম্বকীয় প্রভাব মুক্ত কেন, বা এই ব্যাপারটা। ফাইবার অপটিক্যাল কেবল হচ্ছে এক ধরনের পরাবৈদ্যুতিক পদার্থের তৈরি এক ধরনের আঁশ বিশেষ, যার মধ্য দিয়ে আলো পূর্ণ বৈদ্যুতিক প্রতিফলনের মাধ্যমে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে থাকে। এবং ফাইবার অপটিক কেবলের গুরুত্ব বৈশিষ্ট্য হচ্ছে অতি স্বচ্ছতা, রাসায়নিক নিষ্ক্রিয়তা, তড়িৎ চুম্বকীয় প্রভাব মুক্ত। এই কেবলের ব্যান্ডউইথ অত্যন্ত বেশি, প্রতিকূল পরিবেশে এই কেবলের ডেটা নিরাপত্তা রক্ষিত হয়। মূলত দ্রুত গতি এবং নিরাপত্তার বৈশিষ্ট্যের কারণে ডেটা পরিবহনে ফাইবার অপটিক কেবল নিরাপদ। তো এটার মেইনলি 3টা পয়েন্টের কারণে এটা আসলে নিরাপদ। একটা হচ্ছে স্বচ্ছতা, রাসায়নিক নিষ্ক্রিয়তা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। আর একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় প্রভাব মুক্ত। এই 3টা বৈশিষ্ট্যের কারণে সে নিরাপদ। এবার নেক্সট প্রশ্নটা আসি। নেক্সট প্রশ্নটা বলছে যে ইএমআই মুক্ত কেন অপটিক্যাল ফাইবার কেবল, বা আলোক মাধ্যমে ডেটা স্থানান্তরের মাধ্যম ব্যাখ্যা করো, বা নন মেটালিক কেবল মাধ্যমটি ব্যাখ্যা করো। একই প্রশ্ন আমি 3টা ভাবে লিখছি, কারণ হচ্ছে 3 ভাবে পরীক্ষাতে আসে। তো এখানে মেইন ব্যাপার যেটা হচ্ছে ইএমআই মুক্ত, ইলেকট্রিক ম্যাগনেটিক ইন্টারফারেন্স, যেটা বৈদ্যুতিক চুম্বকীয় প্রভাব মুক্ত পদার্থ দিয়ে তৈরি, যার কারণে এটা হচ্ছে কি তোমার চুম্বক প্রভাব এখানে কাজ করে না। যেমন ফাইবার অপটিক্যাল উপাদান হচ্ছে সোডা, বোরোসিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনিয়াম সিলিকেট অন্তরক পদার্থ দিয়ে তৈরি। এছাড়া অপটিক্যাল ফাইবারের বহিরাবরণ হচ্ছে জ্যাকেট, যেটা হচ্ছে প্লাস্টিকের অন্তরক পদার্থ, ফলে সর্বদা এটা কি হবে, ইএমআই মুক্ত থাকবে। এটা গেল আরেকটা। এবং দিস ইজ লাস্ট, যে বিশেষ কোনো লস ছাড়া অপটিক্যাল ফাইবার কেবল ভেতর দিয়ে সিগন্যাল অনেক দীর্ঘ দূরত্ব পর্যন্ত নেওয়া সম্ভব। হাজার হাজার কাচের তন্তু দিয়ে তৈরি যে কেবলের মাধ্যমে আলোর গতিতে এটা আদান প্রদান করা হয় তাকে ফাইবার অপটিক কেবল বলে। এই কেবল বৈদ্যুৎ চুম্বকীয় প্রভাব মুক্ত এবং প্রতিকূল পরিবেশ যেমন চাপ, তাপ ইত্যাদি থেকে ডেটা নিরাপত্তা রক্ষা করে।
এবং ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য হচ্ছে এটি ইনফ্রারেড আলোর একটি রেঞ্জের ভেতর 1300 থেকে 1500 ন্যানোমিটার অবিশ্বাস্য রকম স্বচ্ছ এবং তাই শোষণের কারণে বিশেষ কোনো লস ছাড়াই এর ভেতর দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্ব নেওয়া যায়। তো এই প্রশ্নটা অনেক সময় চলে আসে যে আমার দীর্ঘ দূরত্বে যাওয়ার ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার কেবলের লস সবচেয়ে কম হয়। তো এই ছিল আজকের আলোচনা এবং এই আলোচনার মাধ্যমে আমাদের দ্বিতীয় অধ্যায়ের সবগুলো টপিকের ভিডিও বানানো শেষ হয়ে গেল এবং আশা করি তোমরা যদি এর প্লেলিস্টটা গুছায়া দেখো তাহলে তোমাদের পুরা দ্বিতীয় অধ্যায়ের প্রিপারেশনটা হয়ে যাবে। 25টা ভিডিও প্লেলিস্টে একদম গুছিয়ে সাজিয়ে দেওয়া আছে এবং অপটিক্যাল ফাইবারটা আজকে সংযোজিত হয়ে যাচ্ছে। এরপর তোমরা এই ভিডিওগুলা যত্ন সহকারে যদি দেখো সিরিয়াল ওয়াইজ, আশা করি দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কোনো প্রশ্ন তোমাদের জন্য প্রবলেম হবে না এবং ইজিলি তোমরা এটা সলভ করে ফেলতে পারবা। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।